চাতুর সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ইতিপূর্বে তোমাদের সাথে সমাস বিষয়ে ক্লাস নিয়েছি। আমাদের যে টপিকটা আমাদের সিলেবাসের সেটা হলো বাংলা শব্দ গঠন। তো শব্দ গঠনের মধ্যে আমাদের তিনটা বিষয় আছে, একটা হলো সমাস, একটা উপসর্গ, আর একটা হলো প্রত্যয়। তো আমরা সমাস শেষ করেছি, আজকে আমরা উপসর্গ বিষয় নিয়ে উপস্থাপন করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, খুব সহজ একটা বিষয়। উপসর্গ কি প্রথমে আমরা জেনে নেই। উপসর্গ, তাহলে আমরা সমাস দিয়ে কিভাবে শব্দ গঠন করা হয় সেটা শিখেছি, এবং সমস্ত পদ থেকে ব্যাস বাক্য কীভাবে করে সেটাও আমরা শিখেছি। আজকে আমরা উপসর্গ দ্বারা শব্দ গঠন এই প্রক্রিয়াটা আমরা জানব। তাহলে উপসর্গ আমরা সমাসের মধ্যে দেখেছি অনেকগুলো পদ এক পদে পরিণত হয়েছে, আর এখানে আমরা এখন দেখব যে উপসর্গ কিভাবে শব্দ গঠন করে। তাহলে উপসর্গ হলো এমন অব্যয়সূচক শব্দাংশ যেগুলো শব্দ বা ধাতুর পূর্বে নামপদ বা ধাতু, বা যেটাই বলি শব্দ বা ধাতু, এটার পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, অর্থ পরিবর্তন করে, অর্থ সম্প্রসারণ করে, অর্থ সংকোচন করে, নতুন শব্দ গঠন করে। সেই অব্যয়সূচক শব্দাংশগুলোকেই আমরা নামকরণ করেছি উপসর্গ। আমি আবারও বলছি, উপসর্গ হলো এমন অব্যয়সূচক শব্দাংশ যেগুলো শব্দ অথবা ধাতু বা ক্রিয়ামূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে অথবা অর্থ পরিবর্তন করে, সেই শব্দের সম্প্রসারণ ঘটায়, সংকোচন ঘটায়। এই কাজগুলো যেই শব্দাংশ করে, যে অব্যয় করে, সেই অব্যয়সূচক শব্দাংশের নামকরণ আমরা করেছি হলো উপসর্গ। তাহলে উপসর্গ বসে হলো আগে। ইংরেজিতে এই উপসর্গের নাম আমরা জেনেছি হলো প্রিফিক্স, আর আমাদের একটা বিষয় আছে প্রত্যয়, সেটাকে আমরা ইংরেজিতে বলবো সাফিক্স। তাহলে ইংরেজিতে প্রিফিক্স, বাংলায় বলা হচ্ছে উপসর্গ। তাহলে এটা মূল যে নাম শব্দ বা নামপদ বা ক্রিয়ামূল বা ধাতুর আগে বসবে, আর প্রত্যয় যেটা সেটাকে বসবে হলো পরে। তাহলে উপসর্গ বসবে শব্দের আগে, বাম পাশে। উপসর্গের আরেকটা নাম এই জন্য বলা হয় আদ্য প্রত্যয়। তাহলে আমরা সাধারণত প্রত্যয় জানি যেটা বসে শব্দের শেষে। তাহলে প্রত্যয়, বাংলায় প্রত্যয় দ্বারা আমরা শব্দের শেষের যেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বুঝি, আর উপসর্গ দ্বারা আমরা এটাকে নামকরণ করেছি আদ্য প্রত্যয়। আদ্য প্রত্যয় মানে যেটা আদিতে বসে। তাহলে শব্দ বা ধাতুর নামপদ বা ধাতুর আদিতে বা শুরুতে যেই অব্যয়সূচক শব্দাংশ ব্যবহৃত হয়, সেই ব্যবহৃত শব্দাংশ অব্যয়গুলোকে আমরা নামকরণ করেছি উপসর্গ বা আদ্য প্রত্যয়। ইংরেজিতে বলবো আমরা প্রিফিক্স। তাহলে বাংলায় এই উপসর্গ দ্বারা শব্দ গঠন করা হয়। শব্দ গঠনের এটা একটা প্রক্রিয়া, মাধ্যম। তাহলে আমাদের বাংলায় আমরা তিন ধরনের উপসর্গ পেয়ে থাকি। একটা হলো তৎসম, একটা হলো বাংলা বা খাঁটি বাংলা যেটাই বলি তদ্ভব, আর একটা হলো বিদেশি। তাহলে তৎসম, বাংলা, বিদেশি বা তদ্ভব যেটাই বলি খাঁটি বাংলা। তাহলে এই তিন ধরনের উপসর্গ দ্বারা আমরা বাংলায় শব্দ গঠন করে থাকি। তাহলে আমরা শব্দ গঠন করব উপসর্গ দ্বারা কার সঙ্গে? শব্দ এবং ধাতুর সঙ্গে ব্যবহার করে। যেমন আমরা একটা উদাহরণ দিই এখানে। হার একটা শব্দ, এটার আগে আমরা বলছি পূর্বে যদি ব্যবহার করি উপ, তাহলে হয়ে গেল কি উপহার। আ একটা উপসর্গ, এটার সাথে হার যুক্ত হয়ে গেল আহার। এভাবে তাহলে একই শব্দের সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত করে আমরা ভিন্ন ভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আর এই তৈরি করার সুযোগটা আমাদেরকে করে দিয়েছে হলো এই অব্যয়সূচক শব্দাংশগুলো। তাহলে হারের একটা অর্থ আছে,
এটা দ্বারা আমরা ফরাজয় অর্থে ব্যবহার করতে পারি। আবার অনেক সময় আমরা এই হার শব্দ দিয়ে যে অলঙ্কারও ব্যবহার করি, কিন্তু এখানে আমরা হার দ্বারা ফরাজয় যদি মনে করে থাকি তাইলে উপশব্দ যুক্ত হয়ে একেবারে ভিন্ন একটা শব্দ তৈরি হলো, আবার যুক্ত হয়ে ভিন্ন একটা শব্দ তৈরি হলো। আর এই শব্দটা আসলে মূলত আসছে রি ধাতু থেকে আসছে। রি মানে হরণ করা, তাহলে সেই হরণ করা থেকে এই শব্দটার ধাতুটা এটা হলো ধাতু রি ধাতু। এই রি ধাতু থেকে আসছে হার, তাহলে এই হারের সঙ্গে আমরা যুক্ত করলাম উপ, আ, বি, হ্যাঁ, এভাবে অনেক উপসর্গ যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। তাহলে আমরা জানলাম উপসর্গ কি। এবার আমরা চলে যাব যে আমাদের যে উপসর্গগুলো আছে, যে তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সেগুলো কি কি এবং কিভাবে সেগুলো দ্বারা আমরা শব্দ গঠন করব। তাহলে একটু আমরা দেখব যে তৎসম যে উপসর্গগুলো আছে, প্র একটা উপসর্গ, পরা একটা উপসর্গ, অপ একটা উপসর্গ, সম, নি, অনু। তাহলে এই উপসর্গগুলো দ্বারা আমরা শব্দ গঠন যদি করি, তাহলে প্র যোগ তাপ, প্রতাপ। তারপরে পরা যোগ জয়, তাহলে একবারে ভিন্ন অর্থ হচ্ছে। তারপরে অপযোগ মান, সমযোগ কাল, নিযোগ খাদ, তারপরে অনুযোগ চর। তাইলে আমাদের প্র উপসর্গ যুক্ত করে আমরা, তাপ হলো আমাদের মূল শব্দটা, মান, কাল, খাদ, চর। তাহলে প্রত্যেকটা উপসর্গ ব্যবহার করে আমরা নতুন একটা শব্দ পেলাম। তাহলে তাপ একটা শব্দ, কিন্তু প্রযুক্ত হওয়ার কারণে সেটা হয়ে গেল কি প্রতাপ। পরাযুক্ত করার কারণে জয় শব্দের বিপরীত হয়ে গেল পরাজয়। মান শব্দের সঙ্গে অপযুক্ত করে আমরা হয়ে গেল অপমান। কালের সঙ্গে সমযুক্ত করে আমাদের হয়ে গেল সমকাল। নির সাথে খাদ যুক্ত হলো নিখাদ। অনুর সঙ্গে চর যুক্ত করে আমাদের হলো অনুচর। অব একটা উপসর্গ, অবর সঙ্গে আমরা যুক্ত করতে পারি গাহন। তারপরে নির একটা উপসর্গ আছে, এটার সঙ্গে আমরা অপরাধ যুক্ত করলে হইতে পারে আমাদের নিরপরাধ। আমাদের দূর বা দু বিসর্গ, এটার সঙ্গে আমরা যুক্ত করে দিতে পারি নাম, দুর্নাম। একটু খেয়াল করো, এখানে কিন্তু আবার উপসর্গ প্লাস একটা সন্ধি ব্যবহার হচ্ছে। এখানে যদি দু উপসর্গ থাকে, এরপরে এখানে আমাদের যে ন আসছে, যে উপসর্গ, এটা হলো উকারান্ত উপসর্গ। উকারান্ত উপসর্গ পরে যে ব্যঞ্জন, সে ব্যঞ্জন আসার কারণে আমাদের এখানে সন্ধিতে হয়ে গেছে কি দুর্নাম, র আসছে, এটাকে বলে রজাত বিসর্গ। এখানে রজাত বিসর্গের ব্যবহার হয়েছে, এই জন্য এটা এই প্রক্রিয়ায় দুর্নাম হয়েছে। তারপরে আছে বি যোগ হার, বিহার। অধি যোগ কার, অধিকার। সুযোগ নীল, আমরা বলি সুনীল আকাশ। উৎ যোগ কর্ষ, উৎকর্ষ। তাহলে প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ। এর হলো আমাদের সংস্কৃত উপসর্গ। আরও আছে সংস্কৃত উপসর্গ,
এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আরও 7টা উপসর্গ আমাদের বাকি আছে। সেটা হলো পরিযোগ, ত্রাণ পরিত্রাণ, প্রতিযোগ দান প্রতিদান, অতিযোগ ভক্তি অতিভক্তি, অভিযোগ নিহিতি, অভিযোগ নয় অভিনয়, উপযোগকার উপকার, আযোগ জীবন আজীবন। তাহলে আমাদের এই 20টা হলো সংস্কৃত উপসর্গ। প্র পরা অফ সম নি অনু অব নির দূর বি অধি সু উত পরি প্রতি অতি অফি অভি উপ আ। এই 20টা সংস্কৃত উপসর্গ আমাদের মনে রাখতে হবে এবং এই উপসর্গ দিয়ে শব্দ গঠনের প্রক্রিয়াটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমাদের পরীক্ষায় প্রশ্নে এভাবে আসতে পারে, উপসর্গ কাকে বলে, সংস্কৃত উপসর্গ হলো কী কী, বর্ণনা লিখতে আসতে পারে পরীক্ষায়, যে 20টা উপসর্গ পরীক্ষায় চলে আসতে পারে। আবার অনেক সময় উপসর্গ যোগে শব্দ গঠন সেটাও আমাদের আসতে পারে। এভাবে আমাদেরকে শব্দ গঠন করতে হবে। তাহলে এই হলো আমাদের তৎসম যে 20টা তৎসম, এই 20টা হলো তৎসম উপসর্গ। হ্যাঁ, এখানে এই অপিনিহিতি এই শব্দটা নিয়ে অনেকের আমাদের হয়, সমস্যা হয়। অপিনিহিতি আসলে এটা আমাদের ব্যাকরণ বা ধ্বনিতত্ত্বের একটা বিষয়। তোমরা ক্লাস 9-10-এর ব্যাকরণ বইতে পড়েছো অপিনিহিতি, অবিশ্রুতি, স্বরাগম, ব্যঞ্জনাগম। তো সেখানে এই অপিনিহিতির কথাটা বলা আছে। তাহলে এটা হলো অপিনিহিতি। এটা একটা ধ্বনিবিজ্ঞানের বা ধ্বনিতত্ত্বের একটা টার্মস এখানে ব্যবহার করা হয়েছে, অপিনিহিতি। আর বাকিগুলোর সাথে আমাদের পরিচয় আছে শব্দগুলো। তাহলে আমরা সংস্কৃত পেলাম হলো 20টা। তাহলে এই 20টা দিয়ে শব্দ গঠন শেষ হলো। এবার আমাদের আছে বাংলা বা খাঁটি বাংলা যেটাই বলি উপসর্গ। এবার হলো বাংলা উপসর্গ। বাংলা হলো 21টি। তাহলে বাংলা 21টি কি কি আমরা সেটা এবার শব্দ গঠন সহ জেনে নেই। আমরা একটু উপরে বাংলা 21টি। বাংলা 21টি হলো অ দিয়ে আমরা যদি করি অযোগ বেলা অবেলা, অঘা যোগ রাম, অজ যোগ মূর্খ, তারপরে অনাযোগ চার অনাচার, আযোগ গাছা যদি বলি আগাছা, আধোয়া যেটাই বলি আমরা, আর যোগ চোখে আর চোখে, আন যোগ মনা আনমনা, আনমনা। আব একটা উপসর্গ, আব যোগ ডাল আমরা বলি গাছের যে আবডাল, আবছায়া। তারপরে ইতির সাথে আমরা কথা যদি বলি ইতিকথা ইতিহাস। উনের সঙ্গে আমরা 40 ব্যবহার করতে পারি, 39 কম অর্থে। কদ
কদের সঙ্গে আমরা ব্যবহার করতে পারি আকার, হয়ে গেল কদাকার। হ্যাঁ, তারপরে কুর সঙ্গে আমরা কু কাজ, কাজের সঙ্গে কু ব্যবহার করেছি আমরা। নির সঙ্গে আমরা ব্যবহার করব খুঁত, নিখুঁত। তারপরে পাতি, পাতিটার নাম লিখতে পারি আমরা, বলি পাতি লেবু, পাতি নেতা, যেটাই বলি নেতা বললে হবে পাতি নেতা, লেবু ব্যবহার করলে হবে পাতি লেবু। বি, এটা হলো ফল। ভর একটা উপসর্গ, এটা আমরা ব্যবহার করি ভরপুর, ভরপেট, হ্যাঁ, যেটাই বলি ভরপুর অথবা ভর পেট। তারপরে রাম একটা উপসর্গ, আমরা রাম ছাগল বলতে পারি, রাম দা বলতে পারি। স একটা উপসর্গ, কাল বললে হবে সকাল। তারপরে জোর বললে হবে সজোর। সা একটা উপসর্গ, আমরা বলি সাবালক, সাবালক অথবা সাজোয়ান। তারপরে হলো সু, সু নজর। তারপরে হা একটা আছে, হা ভাত বা ভাতে, হা ভাতে। তাহলে আমাদের বাংলা উপসর্গ আমরা পেলাম কয়টা? 21টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমাদের মনে রাখতে হবে সংস্কৃত 20টি আর বাংলা হলো 21টি। বাংলা 21টি হলো অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, হা, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করলে দেখবে যে বাংলা এবং সংস্কৃত যে 20 এবং 21টা আমাদের উপসর্গ আছে, এর মধ্যে এই দুইটার মধ্যে আমাদের মিল আছে। কোনটা কোনটা? আ, সু, বি আর হলো নি, এই চারটা। আ, সু, বি, নি, এই চারটা বাংলাতেও আছে, তৎসম বা সংস্কৃতের মধ্যেও আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা বাংলা কোনটা সংস্কৃত? যদি বাংলা শব্দের সঙ্গে বসে তাহলে আমরা বুঝবো এটা বাংলা উপসর্গ, আর যদি তৎসম বা সংস্কৃত শব্দের সঙ্গে বসে তাহলে আমরা বুঝবো এটা সংস্কৃত উপসর্গ। তাহলে এই হলো আমাদের বাংলা উপসর্গ 21টি। তাহলে এই 21টিও আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটাও পরীক্ষা আসতে পারে যে উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ কয়টিও কী কী, তখন আমাদেরকে এই 21টি উপসর্গ লিখতে হবে। আবার যদি বলা হয় যে বাংলা উপসর্গ দিয়ে শব্দ গঠন করো 5টি অথবা 10টি, তাহলে এভাবে আমাদের 5টা বা 10টা উপসর্গ দিয়ে শব্দ গঠন করে দেখাতে হবে। তাহলে এইগুলো আমাদের শব্দ গঠনের দুইটা, একটা হলো তৎসম, একটা গেল বাংলা। আরেকটা আমরা বলছি আমাদের আছে, সেটা হলো বিদেশি উপসর্গ। তাহলে আমাদের বাংলা 3 ধরনের উপসর্গ, সংস্কৃত বা তৎসম খাঁটি বাংলা, আর একটা হলো বিদেশি। তো বিদেশি ভাষার মধ্যে আমাদের বিদেশি মধ্যে আছে অনেক, যেমন আরবি আছে। বিদেশির মধ্যে প্রথমে আমরা যদি বলি আরবি, আরবি যে উপসর্গ ব্যবহার হয় বাংলায় সেগুলো কি কি? তাহলে আরবি উপসর্গের মধ্যে আছে আম, খয়ের, খাস, গড়, বাজে, লা। আমরা কিন্তু এই শব্দগুলো
অনেক সময় ব্যবহার করি, কিন্তু আমরা আসলে অনেক বুঝি না, এই জন্য যে এই শব্দগুলোর সঙ্গে আমাদের পরিচয় নাই বলে আমরা হয়তো বুঝি না যে আমরা কি বিদেশি বলছি না বাংলা বলছি না তৎসম বলছি। তাহলে আমরা দেখি যে আম দিয়ে কী হবে, কোন শব্দের সঙ্গে আমরা যুক্ত করব? আমরা বলি দরবার, দরবার। আম জনতা বলি, আমরা আম জনতা বলি। তাহলে জনতার আগে আম শব্দ আমরা ব্যবহার করতেছি, আম জনতা, আম দরবার। আমরা বলি খয়ের খয়ের সঙ্গে খয়ের আমরা ব্যবহার করতে পারি। আমরা বলি খাস মহল, তাহলে মহলের সঙ্গে খাস ব্যবহার হচ্ছে, খাস মহল। আমরা গড় হাজির, গড় মিল ব্যবহার করতে পারি। আমরা এগুলো দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করি, গড় মিল, গড় হাজির। হ্যাঁ, তারপরে আমরা বলি কি বাজে মন্তব্য, বাজে খরচ, বাজে মন্তব্য অথবা খরচ, যে বাজে খরচ করো না। আমরা কিন্তু ব্যবহার করি, হয়তো বুঝতে পারি না যে আমরা কোন শব্দ বা কোন উপসর্গ দিয়ে আমরা শব্দ গঠন করছি। তারপরে লা জবাব। তাহলে এভাবে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু প্রতিনিয়ত শব্দ গঠন করে যাচ্ছি উপসর্গ দ্বারা। তারপরে ফার্সি শব্দ আছে, তাহলে ফার্সি উপসর্গ আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে, এবং সেই উপসর্গ দিয়ে নতুন নতুন শব্দ গঠন করি আমরা। কম একটা উপসর্গ, এটার সঙ্গে আমরা জোর বলি, কম জোর, কমজাত। তারপরে আমরা বলি যে কারখানা, হ্যাঁ। তারপরে আমরা বলি দরদাম, দরখাস্ত আমরা বলি, এটা হতে পারে। তারপরে আমরা বলি নারাজ, হ্যাঁ। তারপরে আমরা বলি নাখোশ, আচ্ছা। তারপরে আমরা বলি খোশ মেজাজে আছে, তাহলে এই যে খোশ, এটা হলো ফার্সি উপসর্গ। আমরা বলি বিয়েতে মেয়েটা নিমরাজি, হ্যাঁ, তাহলে নিম হলো ফার্সি উপসর্গ। তারপরে আছে ফি বছর, আমরা বলি যে বছর বছর, এটা ফি বছর, হ্যাঁ। তারপরে ফি সন। তারপরে আমাদের আছে কলম, অক্ষর জ্ঞান যার নেই, বনাম, আমরা অনেক সময় বলি অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, তাহলে এই এটা ফার্সি উপসর্গ। বর, আমরা বলি বরদাস্ত করা হবে না, বর খেলাপ করো না, কথার বর খেলাপ, তাহলে এই বর এটা ফার্সি উপসর্গ। হ্যাঁ, আমরা প্রায় সময় বলি ছেলেটি বেয়াদব, তাহলে এটা ফার্সি উপসর্গ, বেয়াদব। হ্যাঁ, বদমেজাজি, বদমেজাজি আমরা বলি, বা বদমেজাজ, তাহলে এগুলো আমাদের ফার্সি। এই কয়েকটা আমরা দৈনন্দিন জীবনে ফার্সি উপসর্গ দ্বারা শব্দ গঠন করি। তাহলে খেয়াল করো, জোর দ্বারা আমরা একটা অর্থ বুঝি, কিন্তু কম জোর যখন বলা হয় অর্থ পরিবর্তন হয়ে যায়। খানা আমরা একটা জিনিসকে বুঝাই, কিন্তু কারখানা যখন বলে তখন আরেকটা হয়ে যায়, মানে নতুন শব্দ হয়ে গেল। দাম দ্বারা আমরা যখন বলি, আবার দরদাম দ্বারা আরেকটা অর্থকে নির্দেশ করে। হ্যাঁ, রাজ, হ্যাঁ, অথবা রাজি, নারাজ, হ্যাঁ, অসম্মতি অর্থে। মেজাজ আর খোশ মেজাজ অর্থ একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তারপরে রাজি বা নিমরাজি, রাজি হলো পরিপূর্ণ, নিমরাজি হইল তার থেকে কম, মানে অল্প যিনি সম্মতি থাকে। তারপরে বছর আর সঙ্গে আমরা ফি ব্যবহার করছি, হয়ে গেছে ফি বছর। কলম হয়ে গেল কলম, আর বর খেলাফের সঙ্গে আমরা ব্যবহার করতেছি, পুরো অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আদবের সঙ্গে আমরা বে উপসর্গ ব্যবহার করে বেয়াদব করছি, মেজাজের সঙ্গে বদ উপসর্গ ব্যবহার করে বদ মেজাজ করছি। তাহলে প্রতিটা উপসর্গই নতুন নতুন শব্দ গঠনে আমাদেরকে সহায়তা করছে। এই জন্য আমরা ওই যখন সংজ্ঞা দিয়েছি তখন আমরা বলেছি যে এটা এমন একটা শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ, যেটা নতুন নতুন শব্দ গঠন করে, অর্থ পরিবর্তন করে, সম্প্রসারণ করে, সংকুচিত করে। এই কাজটা যে করে সেই শব্দাংশ অব্যয়গুলোকে আমরা বলছি উপসর্গ।
তাহলে আমাদের বাংলা ভাষা বিদেশি উপসর্গের মধ্যে আমরা পেয়েছি প্রধানত আরবি, ফার্সি, তারপরে আমাদের আরেকটা আছে হলো ইংরেজি। বিদেশির মধ্যে আছে ইংরেজি কিছু উপসর্গ আমাদের ব্যবহার করি আমরা। ফুল একটা উপসর্গ আমরা ব্যবহার করি, হাফ একটা উপসর্গ ব্যবহার করি, সাব একটা উপসর্গ ব্যবহার করি, হেড একটা উপসর্গ আমরা ব্যবহার করি। হ্যাঁ, আমরা বলি কি ফুল হাতা শার্ট অথবা ফুল শার্ট, হাফ শার্ট। হ্যাঁ, তারপরে হাফ শার্ট, ফুল শার্ট, তারপরে সাব আমরা ব্যবহার করি যে সাব জজ, হ্যাঁ, হেড পণ্ডিত, হেড পণ্ডিত, হেড স্যার আমরা বলি, হেডমাস্টার বলি। তাইলে এই ফুল, হাফ, সাব, হেড এই উপসর্গগুলো হলো ইংরেজি ভাষা থেকে এসেছে, এই জন্য আমরা এটাকে বলছি ইংরেজি। আর এই তিনটা মিলেই আমাদের হলো বিদেশি উপসর্গ। তাহলে আমাদের বাংলায় প্রধানত বিদেশি উপসর্গের মধ্যে কয়েকটা আছে, এছাড়াও হিন্দি দুই একটা ব্যবহার হয়, হিন্দি উর্দু মিলিয়ে। যেমন আমরা যে হরতাল, হরতাল বলি আমরা, তালের আগে হর এই উপসর্গটা ব্যবহার করি, হরতাল করেছি। হ্যাঁ, এভাবে দুই একটা কোনো কোনো ভাষা থেকে বাংলায় আসছে, কিন্তু মূলত আমাদের বিদেশি যখন বলা হয় আমরা এই তিনটারই আলোচনা করি। একটা হলো আরবি, একটা ফার্সি, একটা ইংরেজি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শব্দ গঠন প্রক্রিয়ায় উপসর্গ কি, বাংলা কয়টি উপসর্গ, সংস্কৃত বা তৎসম কয়টি উপসর্গ এবং বিদেশি উপসর্গগুলোর মধ্যে কি কি আছে সেই বিষয়ে আমরা ধারণা পেয়েছি। আশা করি তোমরা এই বিষয়গুলো পরীক্ষায় আসলে লিখতে পারবে। আমি আবারও বলছি, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ কয়টি ও কী কী, অথবা তৎসম উপসর্গ কয়টি ও কী কী। আবার এভাবেও আসতে পারে উপসর্গ কাকে বলে, উপসর্গ কয় ধরনের, বাংলা কয় ধরনের উপসর্গ আছে, কি কি। সেক্ষেত্রে আমাদের তিনটারই আলোচনা করতে হবে, বিদেশি, তারপরে তৎসম বা সংস্কৃত, আর হলো বাংলা। আর আলাদা করে যখন আসবে বাংলা অথবা তৎসম অথবা বিদেশি, তখন আলাদা বাংলাটা লিখতে হবে, আর বিদেশি আসলে বিদেশি লিখতে হবে, তৎসম আসলে তৎসম লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের উপসর্গের আলোচনা এখানে শেষ। আমাদের উপসর্গের উপরে আমাদের আরেকটা ক্লাস আমরা সামনে নেব, সেটা হলো উপসর্গের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আর আরেকটা প্রশ্ন আসে আমাদের, যেটা যে উপসর্গের অর্থ বাচকতা নেই, দ্যোতকতা আছে, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রাথমিকভাবে আমাদের এই উপসর্গগুলো মনে রাখতে হবে, আর উপসর্গ দ্বারা কীভাবে শব্দ গঠন করে সেটা মনে রাখলে ওই গুরুত্ব, প্রয়োজনীয়তা বা উপসর্গের অর্থ বাচকতা নেই, দ্যোতকতা আছে, ওইটা আমরা সহজেই বুঝতে পারবো। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো। খোদা হাফেজ।